পরীক্ষা শেষ করে ক্যাম্পাসের মাঠে বসে আছি, অপেক্ষা করছি ফারিবদার। আজ শেষ পরীক্ষা ছিল। এমনিতেও ক্যাম্পাসে বেশি আসা যাওয়া হয়নি আমার। তার মধ্যে সাদা বিলাই নামক প্রাণীটি কঠোরভাবে নিষেধ করে দিয়েছেন, যেন অচেনা কারোর সাথে কথা না বলি। কী আর করার, অগত্যা বসে বসে ফোন ঘাঁটছিলাম। অমনি আমার পাশে এসে কেউ বসলো আর আমার কোলে বাচ্চাকে দিয়ে দিল। আমার কোলে ছোট ছোট হাত পা ছড়িয়ে হাসছে পিচ্চিটা। আমার পাশে থাকা ব্যক্তি হচ্ছে ফারিব তার স্বামী আবির, যে আমার পাশে এসে বসে আমার কোলে তার বাচ্চাকে দিয়ে দিল। আমিও বাচ্চাকে পেয়ে হেসে উঠলাম। আমার হাসি দেখে অবুঝ বাচ্চাটি কি বুঝলো জানি না, সেও সমানতালে হেসে যাচ্ছে আমার সাথে। আবির ভাইয়া এবার আমার উদ্দেশ্যে বলল, সে কোথায়? আবির ভাইয়ার কথা শুনে বুঝতে পারলাম যে সে ফারিবতাকে খুঁজছে। বইয়ের পাগল হলে যা হয় আর কি, 1 মিনিট দেখতে না পারলে পাগল হয়ে যায়। আবির ভাইয়ার কথা শুনে বুঝেও দুষ্টুমি করে প্রশ্ন করলাম, কে কোথায়? আরে তবু আমার বাচ্চার মা কোথায়? কতক্ষণ হয় তাকে দেখি না। আবির ভাইয়ার কথা শুনে হাসলাম। মাথা তুলে তাকিয়ে দেখি ফারিবতা ব্যাগে কিছু খুঁজতে খুঁজতে এগিয়ে আসছে। আবির ভাইয়ার পাশে এসে বসে আবির ভাইয়ার উদ্দেশ্যে বলল, কি ব্যাপার চেরাগ বাতি? আমার ছানাটা তোমাকে বেশি জ্বালায় না তো? জামাইকে কেউ চেরাগবাতি বলে সম্বোধন করে তা আজ প্রথম শুনলাম। বাবুর সাথে খেলতে খেলতে ফারিবতাকে ধমকে বললাম, জামাইকে কি কেউ চেরাগবাতি বলে ডাকে? তোর বড় হয় না? হ্যাঁ, আমি জানি এই কথা বলে মহাভারত অশুদ্ধ করে ফেললাম। আমার প্রশ্নের উত্তরে ফারিবতা আমাকে চিবিয়ে চিবিয়ে বলল, নিজের জামাইকে কি কেউ সাদা বিলাই দেখে? কোন দিক দিয়ে রাত ভাইকে বিলাইয়ের মতো লাগে? ফারিবতার কথা শুনে বুঝলাম ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছি। ফারিবতাকে এখন কি উত্তর দিব ভাবছি। কি রে বল? আসলে সাদা বিলাইকে সাদা বিলাইয়ের মতো লাগে তাই ডাকি, তুইও তো ডাকিস। এবার অফ যা। আমার কথা শুনে ফারিবতা কিছু বলবে তার আগেই আমার পাশে কেউ এসে বসলো। পাশে তাকিয়ে দেখি আমার সাদা বিলাই। সাদা বিলাইকে দেখে খুশিতে ইচ্ছে করছে সবার সামনে জড়িয়ে ধরি, কিন্তু তা পারলাম না, কেননা আমার কোলে বাবু। সাদা বিলাই বাবুর দিকে একটু ঝুঁকে বাবুর কপালে হালতো করে চুমু খেলো। বাবুর গাল টেনে বলতে লাগলো, আমার মেয়ে হলে তোমার সাথে বিয়ে দিব। এখন থেকেই শাশুড়ির কোলে আরাম করো, ঘোরার অভ্যাস করো। সাদা বিলাইয়ের এমন লাগামহীন কথা শুনে সাদা বিলাইয়ের পায়ে চাপড় দিলাম। আমার এই অবস্থা দেখে ফারিবতা বলল, হয়েছে, আমার বাবুকে আমার কাছে দে। অনেক হয়েছে শাশুড়ির কোলে হারাম করা, এবার দে তো। এখন তোরা ঝগড়া কর দুজন মিলে। আমি ঝগড়া করিনি, আমি ভালো মানুষ। এই সাদা বিলাই এসেছে আমার সাথে ঝগড়া করতে। হয়েছে তুবা, এবার থাম। রাত ভাইয়া, এই পাগলকে কিভাবে আপনি সহ্য করেন বলেন তো? ফারিবতার কথা শুনে সাদা বিলাই মাথা চুলকে উত্তর দিল, ওর এসব পাগলামোই তো বেশি ভালো লাগে। ওর দুষ্ট মিষ্টি কথা শুনলে ইচ্ছে করে সারাদিন সামনে বসিয়ে রেখে শুনি। আপনার এই পাগল বান্ধবী সব কিছুই আমার ভালো লাগে। সাদা বিলাইয়ের কথা শুনে চোখ ভরে আসলো। চোখের পানি লুকানোর জন্য নিচের দিকে তাকিয়ে রইলাম, কিন্তু আমার সাদা বিলাই কিভাবে যেন বুঝে যায়। আমাকে এক হাতে জড়িয়ে ধরে ফারিবতার উদ্দেশ্যে বলে, দিলে তো আমার শুভ্রপরীকে কাঁদিয়ে একদম বকে দিব কিন্তু ফারু। আমার শুভ্রপরীকে কেউ কষ্ট দিলে তাকে শেষ করে ফেলবো। আচ্ছা ভাইয়া, দুঃখিত আপনার এই নাদান শুভ্রপরীকে কাঁদানোর জন্য। পরীক্ষার আজ শেষ দিন। ফারিবতা চলে যাবে শ্বশুর বাড়িতে, আর আমি সাদা বিলাইয়ের সাথে। তাই দুপুরে একেবারে লাঞ্চ সেরে বের হয়ে আসলাম। গাড়ি চলছে আপন গতিতে। খোলা জানালার বাতাসে আমার চুলগুলো উড়ছে। আমি জানালার কাচ ভেদ করে বাইরের দৃশ্য দেখছি। আমার পাশের জন যে আমার পানে তাকিয়ে আছে তা অনুভব করতে পারছি ঠিকই, কিন্তু আমার কেন যেন তাকাতে ইচ্ছে করছে না সেদিকে। সাদা বিলাইকে এখন দেখলেই লজ্জা লাগবে, কেননা আমার দুষ্টু সাদা বিলাইটা কিছুক্ষণ আগে এমন কথা বলেছে যা ভাবতেও আমার লজ্জা লাগছে। কিছুক্ষণ আগে গাড়িতে উঠে সাদা বিলাই ফারিবতার বাবুকে দেখে এসে আমার উদ্দেশ্যে বলছিল, তোমার তো পরীক্ষা শেষ তাই না? তোমার বান্ধবীর সাথে ছোট থেকে বড় হয়েছো ভালো কথা, কিন্তু তোমাদের সব কিছু একসাথে হলো না, সেটাই আফসোসের বিষয়। কি বলছেন? মাথা ঠিক আছে? ক্লিয়ার করে বলুন। আরে
শুনো তো, বলছিলাম যে সে তোমার আগেই মা হয়ে গেল। এখন তোমার উচিত না তোমার বান্ধবীর সঙ্গ দেয়া, মানে তোমার বান্ধবীর বাচ্চাকে সঙ্গ দেয়া আর কি। আর সেই সঙ্গ দেয়া তখনই সম্ভব হবে যখন তোমার একটা ছোট্ট বাবু হবে। সাদা বিলাইয়ের কথা শুনে এলোপাথারি সাদা বিলাইকে মারতে শুরু করলাম। আমার মারধরের মাঝে সাদা বিলাই আমার দুহাত নিজের হাতে আবদ্ধ করে কুট করে আমার হাতের আঙুলে কামড় বসিয়ে দিলেন। আরে আরে, এভাবে মারার কি আছে? যা সত্যি তাই তো বললাম। তুমি তো সেদিন বললে যে সেমি সাদা বিলাইকে আনতে হবে, তাই বলছি আর কি। বলেছিলাম তো কি হয়েছে? এজন্য এভাবে আপনি সরাসরি আমাকে লজ্জা দেবেন? নির্লজ্জ কোথাকার! আপনার সাথে কথা নেই আমার। আমার কথা শুনে সাদা বিলাই হুহা করে হেসে গাড়ি স্টার্ট দিলেন। তখন থেকেই আমি চুপ করে বাইরের দৃশ্য দেখছি। আমাদের বাড়ি আর 2 গলি পার হলেই বাড়ির কাছাকাছি চলে আসায় সাদা বিলাই গাড়ির স্পিড কমিয়ে দিলেন, কারণ এখানে 3-4টে মোড় পাওয়া যায়, আর এই মোড় ঘোরানোর মধ্যে যদি কোনো দুর্ঘটনা হয়ে যায় তাই স্পিড কমিয়ে দিয়েছেন। আমাদের বাড়ি যেতে হলে এখন শুধু একটা মোড় পড়বে, ডানে মোড় নিলে আমাদের বাড়ির রাস্তা। সাদা বিলাই ডানে মোড় ঘুরাবে এমন সময় কেউ একজন এসে আমাদের গাড়ির সামনে মাথা ঘুরে পড়ে যায়। এদিকে সাদা বিলাইও ঠিক সময় গাড়ি ব্রেক করে ফেলে। হৃৎপিণ্ড এখনও জোরে জোরে লাফাচ্ছে। জানি না সামনের মানুষটির অবস্থা কেমন আছে। আচমকা গাড়ি ব্রেক করাতে সাদা বিলাই এক হাতে আমাকে ধরে রেখেছে, আরেক হাত গাড়ি স্টিয়ারিংয়ে ভর করা। সাদা বিলাই এবার গাড়ি থেকে নেমে সামনে গেল। আমিও সাদা বিলাইয়ের পিছু নিয়ে সামনে এগিয়ে দেখি একজন মধ্য বয়স্ক লোক গাড়ির সামনে পড়ে আছে। সাদা বিলাই মাটিতে হাঁটু গেড়ে বসে লোকটির পালস চেক করলো। না, লোকটি বেঁচে আছে, শুধুমাত্র জ্ঞান হারিয়েছেন। আর সারা শরীর চেক করে বোঝা গেল যে লোকটি কোনো গুরুতর আঘাত পায়নি, শুধু হাতে পায়ে লেগেছে, এই আর কি। আর কিছু না ভেবে সাদা বিলাই আর আমি লোকটিকে ধরে গাড়ির পেছনে বসিয়ে দিই এবং রওনা হই বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে এসে লোকটিকে ধরে নিচ্ছি গেস্ট রুমে। সাদা বিলাই সাথে সাথে আমাদের পার্সোনাল ডাক্তারকে ফোন দিয়ে বলে আসতে। প্রায় আধা ঘন্টার মধ্যেই ডাক্তার চলে আসে এবং মধ্যবয়স্ক লোকটিকে ভালো করে চেক আপ করে বলেন, ভয়ের কিছু নেই রাত, শরীরের দুর্বলতার কারণে অজ্ঞান হয়ে গিয়েছে। এছাড়া মনে হয় কিছুদিন ধরে খায়নি, ঠিকমতো খাওয়া দাওয়া করলে সুস্থ হয়ে যাবে আশা করি। ডাক্তার চলে যেতেই লোকটির জ্ঞান ফিরে আসে। লোকটি নিভু নিভু চোখে সবার দিকে একবার নজর বুলিয়ে কেঁদে ওঠে। লোকটির কান্না দেখে আমরা ভরকে গেলাম। চোখের সামনে একজন বৃদ্ধ লোকের কান্না দেখতে খুব খারাপ লাগছে। আমি বিছানার পাশে চেয়ারটিতে বসে লোকটির উদ্দেশ্যে বললাম, কি হয়েছে চাচা, কান্না করছেন কেন? আমার কথা শুনে বৃদ্ধ লোকটি কান্নামাখা কণ্ঠস্বরে উত্তর দিল, আমি তো ভাবছি আজই মইরা যামো। এই গরিবের দেহার মতো কেউ নাই রে। আজ 5 দিন ধরে পেটে দানা পানি পড়ে নাই, তরকারি লাগবো না, 2 মুঠো ভাত দিবা গো, নুন মরিচ দিয়া মাইকা খামো। লোকটির কথা শুনে কষ্টে আখি পল্লবে পানি জমা হলো। চোখের পানি মুছে প্রত্যুত্তরে বললাম, আমি এখনই ভাত নিয়ে আসছি তরকারি দিয়ে, আপনাকে নুন মরিচ দিয়ে খেতে হবে না। কথাগুলো বলে চাচার জন্য খাবার আনতে চলে গেলাম। এদিকে তুবা যেতেই বৃদ্ধ লোকটি রহস্যময় হাসি দিল সকলের আড়ালে। 2 দিন কেটে গিয়েছে। বৃদ্ধ চাচা এখন সম্পূর্ণ সুস্থ। বৃদ্ধ চাচাটির নাম সেলিম। আমি সেলিম চাচা বলে সম্বোধন করি। আমার সম্বোধন করা দেখে এখন বাড়ি ভর্তি সকলেই চাচা বলে সম্বোধন করেন। সেলিম চাচা খুবই ভালো মনের মানুষ। 2 দিনে সবাইকে খুব সুন্দর করে আপন করে নিয়েছেন। আর আমার পরিবার তো ড্রামাবাজ পরিবার। মা তো সেলিম চাচাকে ভাই বানিয়ে ফেলেছেন, আর বাবা বন্ধু। কিন্তু এদের মাঝে 2 সাদা বিলাই সেলিম চাচার থেকে দূরে দূরে থাকে। সাদা বিলাই চেয়েছিল সেলিম চাচাকে কোনো বৃদ্ধাশ্রমে রেখে আসতে, কিন্তু সেখানে বাদশা দিয়ে আমরা সবাই। বাবার কথা হচ্ছে সেলিম চাচা এখন এ বাসায় থাকবে, টুকটাক বাজার করবে আর বাগানের দেখাশোনা করবে। অন্তত পক্ষে আমাদের বাসায় থেকে 3 বেলা খেতে পারবে, তো রাস্তায় না ঘুরে। আমাদের বাড়ির সকলের মত এক, আমরা এক সাইডে আছি, কিন্তু আমাদের এক হয়ে যাওয়াতে সাদা বিলাই এবং নিজের সাথে সাথে হামিকেও সেলিম চাচার থেকে দূরে দূরে রাখে। দুপুরে গোসল করে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হাতের চুড়ি পরছি।
আজ শুক্রবার, সাপ্তাহিক ছুটি। সাদা বিলাই আজ অফিসে যায়নি, বাড়িতেই আছে, তাই একটু সাবধানে থাকতে হচ্ছে। কখন না যেন সাদা বিলাই এসে ঘাপটি মেরে বলে বসে, ও শুভ্রপরি, চলো না বাচ্চার প্ল্যান করি। না বাবা, সাদা বিলাইয়ের সাথে নেই আমি, এমনি আমি নিজেই বাচ্চা, আর আমার হবে বাচ্চা। এখনও তো আমি দুষ্টুমি করে বেড়াই, পরে যখন বাচ্চা সহ দুষ্টুমি করব তখন সাদা বিলাই সবাই আমাকে বকবে। আমার ভাবনার মাঝে সাদা বিলাই এসে হাজির হয়। এতক্ষণ সে কোথায় ছিল আল্লাহই মালুম। সাদা বিলাই পেছন থেকে গভীরভাবে আমাকে জড়িয়ে ধরে আমার চুলে মুখ গুজে দাঁড়িয়ে আছে, চোখ বন্ধ করে চুলের সুবাস নিচ্ছে আর প্রশান্তির হাসি হাসছে, যা আমি ড্রেসিং টেবিলের আয়নায় দেখতে পাচ্ছি। শুভ্রপরি, তোমার মাথার চুলের সুবাসে আমি প্রতিনিয়ত মাতাল হয়ে যাই। কি মাখো তোমার ওই কেশবে? এই শুভ্রপরি, তুমি কি জানো তুমি আমারই প্রণয়িনী, যার প্রণয়ে শত শত বছর ডুবে থাকতে পারি? তুমি কি এটা জানো আমার প্রণয়ে যে উন্মাদনায় ভর্তি, আমার প্রণয়ের প্রণয়িনীতে ডুবলে অতলে তলিয়ে যাবে? এই শুভ্রপরি, কিছু বলো না। সাদা বিলাইয়ের এক একটা কথায় আমার শরীরে কম্পন সৃষ্টি করছে। না পারছি সইতে, না পারছি কিছু বলতে। কথা বলতে বলতে সাদা বিলাই আমার কাঁধে নাক ঘষে যাচ্ছে। সাদা বিলাইয়ের এমন দুষ্টু মিষ্টি অত্যাচার থেকে রেহাই পেতে কাপা কাপা কণ্ঠস্বরে সাদা বিলাইয়ের উদ্দেশ্যে বললাম, সাদা বিলাই দেখুন, একদম দুষ্টুমি করবেন না। আমি চুলে শ্যাম্পু লাগাই, আতর গোলাপ জল মাখি না, আর আমি তো পুরোটাই আপনার। তাহলে এভাবে বলেন কেন সব সময়? আমার কেমন কেমন যেন লাগে। কেমন লাগে শুভ্রপরি? ছাড়েন আমাকে, হয়তো চিমটি কাটবো। সাদা বিলাই আমাকে ছেড়ে দূরে বসে গিয়ে বিরক্তি মাখা কণ্ঠস্বরে বলল, দিলে তো আমার রোমান্টিক মুডটা নষ্ট করে। সব সময় আমার মুড নষ্ট করে কি পাও বলো তো? আর তোমার মাথার চুল ভেজা কেন? মুছে নাও। সাদা বিলার কথায় বুঝতে পারলাম ব্যাটা খুব কষ্ট পেয়েছে, তাই দুষ্টুমি স্বরে বললাম, শুনেছি যারা নাকি বউদের ভালোবাসে না তারা নাকি বউয়ের মাথার চুল কখনো মুখে দেয় না। এখন তার প্রমাণ পেলাম। যাকগে, মানুষ শুধু শুধু প্রণয়নী বলে চিল্লায়, আসলে এসব কিছুই না। যাই, আমি আমার কাজ করি। কথাগুলো বলে রুম থেকে বের হতে নেব, তখনই নিজের হাতে বলিষ্ঠ হাতের টান অনুভব করি। সাদা বিলাই আমার হাতে টান দেওয়াতে একদম সাদা বিলাইয়ের বক্ষে গিয়ে আশ্রে পড়ি। মাথা তুলে সাদা বিলাইয়ের মুখশ্রীতে তাকিয়ে ভয় পেয়ে যাই। রক্তিম চোখে খুব ভয়ঙ্কর দেখাচ্ছে সাদা বিলাইকে। সাদা বিলাই আমাকে একটু জোরে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, আমার প্রণয় নিয়ে তোমার সন্দেহ আছে? আমার প্রণয়ের উপর আঙ্গুল তুলতে তোমার খারাপ লাগেনি? এই মেয়ে, বুঝো না আমি অভিমান করেছি? অধিকার সহকারে ভাঙতে পারো না আমার অভিমান? কিসের এত জড়তা তোমার? সব সময় দূরে দূরে থাকবো কেন বলো তো? সাদা বিলাই যে আমার কথা এভাবে সিরিয়াস নিবে ভাবিনি। টলমল চোখে প্রত্যুত্তরে বললাম, আমি ভাবতে পারিনি আপনি কষ্ট পাবেন আমার কথায়, আমি তো দুষ্টুমি করছিলাম। সাদা বিলাই আমার কান্না মাখা কণ্ঠস্বর শুনে ভড়কে গেলেন। দুহাতে আমার গাল স্পর্শ করে কপালে অধর শুয়ে বললেন, আমি রাগ হইনি বা কষ্ট পাইনি শুভ্রপরি। আমার ভালোবাসা তোমার মতো পবিত্র। আমি এমন একজনকে ভালোবেসেছি যার মন পবিত্র। আর আমার ভালোবাসার উপর আঙ্গুল তোলা মানে আমার ভালোবাসার মানুষটির উপর আঙ্গুল তোলা। ভালোবাসি তো অনেক বউ, ভয় হয় তোমাকে হারানোর। সাদা বিলাইয়ের কথা শুনে শক্ত করে জড়িয়ে ধরলাম। সত্যি আমি ভাগ্যবতী, রাদের মতো স্বামী পেয়ে। সকাল থেকে বাড়িতে তোড়জোড় চলছে, যে যা পারছে তেমন গোছগাছ করছে। আমিও কাজ করছি, ফলের ঝুড়িতে ফল গোছাচ্ছি। সকলের এমন দৌড়াদৌড়ির কারণ হচ্ছে আজ পিকনিকে যাব সবাই মিলে। আমার ফল গোছানোর মধ্যেই সেলিম চাচা হাসি মুখে এগিয়ে এসে বললেন, তো মা, আমি কি তোমাকে কোনো সাহায্য করব? না চাচা, এখন কোনো সাহায্য লাগবে না। এই তো আমার হাতের কাজ শেষ, তুমি বরঞ্চ বিশ্রাম নাও। সকাল থেকে অনেক কাজ করেছো। এমনিতেই কিছুদিন আগে তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে, এখনও শরীর অনেক দুর্বল। আমার কথায় সেলিম চাচা হাসি দিয়ে চলে গেলেন, আর আমি আমার কাজে মনোযোগ দিলাম। আরমান, কোথায় তুমি? উপরে আসো তো। সাদা বিলাই ডাক দেওয়াতে ভয় পেয়ে যাই। এই সাদা বিলাই না,
আমাকে না দেখলে মনে হয় পাগল হয়ে যায়। হাতের কাজ শেষ করে সাদা বিলাইয়ের কাছে গেলাম। গায়ের শার্ট পরিধান করতে করতে আচ্ছা মতো এমন এমন বলে চিল্লিয়ে যাচ্ছে। আমার কোনো নামই নেই। সাদা বিলাইয়ের এহেন কাণ্ডে সাদা বিলাইয়ের কাছে এসে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে রাগান্বিত স্বরে বললাম, আয়মান বলে কেন চিল্লাচ্ছেন? হাতের কাছেই তো সব কিছু আছে, তাহলে তো চিল্লাচ্ছেন কেন? সাদা বিলাই আমার কথা শুনে মুচকি হাসি দিয়ে আমাকে টেনে তার কাছে নিয়ে আসে। ললাটের উপরে আসা চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে নরম স্বরে বলে, আমার তো আমার শুভ্রপরীকে চাই। আমার শুভ্রপরীকে সর্বাক্ষণ আমার চোখের সামনে দেখতে চাই, তাই তো ডাকি আবার শুভ্রপরীকে। এখন বলো, তুমি তৈরি হবে কখন? সাদা বিলাইয়ের কথা শুনে নিজের পানে তাকালাম। আসলেই তো কাজের ঝামেলায় তৈরি হতে ভুলে গিয়েছি। সাদা বিলাইকে অপেক্ষা করতে বলে ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হতে। একদম পরিপাটি হয়ে নিজেকে আয়নায় আবারও দেখে নিলাম। না, খারাপ লাগছে না। নিচ থেকে শাশুড়ি আম্মু ডাকায় চলে গেলাম। গাড়ি চলছে আপন গতিতে। ড্রাইভ করছে আমার সাদা বিলাই আর তার পাশে আমি। আমাদের পেছনে আমার দুই মা। মায়ের কোলে হামি বসে আছে। বড় গাড়ি হওয়ায় 8 জন বসা যাবে গাড়িতে। আমাদের গাড়ির পেছনে একদম শেষে বাবা আর সেলিম চাচা বসে আছেন। সেলিম চাচা আর বাবা বসে গল্প করে যাচ্ছেন। আর আমার পাশে দুষ্টু সাদা বিলাই একটু পরপর আমার হাতে নিজের হাত ছুঁয়ে দিচ্ছেন। তার কাণ্ড দেখে যখনই আমি চোখ রাঙাচ্ছি তখনই সে এক চোখ টিপে মুচকি হেসে যাচ্ছেন। আমরা যে স্থানে যাব সেটা মূলত শহর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে। আমাদের গাড়ির ঠিক 200 গজ সামনে কিছু লোক একটা মেয়েকে মেরে যাচ্ছে। এ অবস্থা দেখে সাদা বিলাই গাড়ি থামিয়ে দেয়। আমাদের গাড়ি থামানো দেখে লোকগুলো পাশের জঙ্গলে ঢুকে পড়ে। আর মেয়েটা নিচে পড়ে থাকা চাল যা বালুর সাথে মিশে আছে তা 2 হাতে আঁকড়ে ধরে পলিতে পুড়তে চেষ্টা করছে, কিন্তু পারছে না, কারণ পলিথিনের পুরোটাই ছেঁড়া। মেয়েটার অবস্থা দেখে সত্যি খুব খারাপ লাগছে। সাদা বিলাই একবার আমার পানে তাকিয়ে আমার ভাবভঙ্গি বোঝার চেষ্টা করলেন। আমি সাদা বিলাইয়ের দিকে তাকিয়ে বোঝাতে চাচ্ছি যে আমাদের সাহায্য করার প্রয়োজন। সাদা বিলাই আমার কথাটা হয়তো বুঝলেন। মেয়েটার কাছে এসে নম্রভাবে জিজ্ঞেস করলেন, তুমি এখানে কি করছো? আর ওই লোকগুলোই বা কারা ছিল? মেয়েটি আমাদের দেখে ভয় পেয়ে যায়, কিছু বলতে পারছে না ভয়ের কারণে। সাদা বিলাই আমাকে চোখে ইশারা করলেন যেন মেয়েটিকে আশ্বাস দেই যে আমরা ভালো লোক। মেয়েটির কাঁধে হাত দিয়ে মেয়েটিকে আশ্বাস করার জন্য বললাম, ভয় পেও না, আমরা ওই লোকদের মতো খারাপ না, আমরা ভালো। আমরা সামনে পিকনিক করতে যাচ্ছিলাম, পথে তোমার সাথে দেখা হলো। এখন বলো কি হয়েছে? মেয়েটি এবার কেঁদে কেঁদে আমাদের উদ্দেশ্যে বলল, আমার নাম হামিদা। লোকে আমাকে পাগল বলে। আমি নাকি পাগল, কিন্তু বিশ্বাস করুন আমি পাগল না, আমি ভালো, খুব ভালো। পেটের দায়ে ভিক্ষা করি। এই যে সারাদিন বিক্রয় করার পর 2 মুঠো চাল পেয়েছিলাম, তা নিয়ে বাড়ি ফিরছিলাম, কিন্তু পথে এই লোকগুলো কোথা থেকে এসে আমাকে মারতে শুরু করে। মেয়েটার কথা শুনে সাদা বিলাই মেয়েদের উদ্দেশ্যে বলল, বাড়িতে কে কে আছে? আমার কেউ নেই। আমাদের সাথে যাবে? যাব, কিন্তু আমি কাজ করে খাবো। আপনাদের ঘাড়ের ওপর বসে থেকে কিছুই নেব না। মেয়েটার কথা শুনে বুঝতে পারলাম যে মেয়েটির আত্মসম্মান বোধ আছে। মেয়েটার কথা শুনে মুচকি হেসে বললাম, চিন্তা করো না, আমাদের বাসায় কোনো কাজের লোক নেই, লাগেও না। আমরা সবাই পরিবারের মতো থাকি। তুমি এখন থেকে আমাদের পরিবারের একজন সদস্য। এবার তো যাবে আমাদের সাথে। মেয়েটিকে নিয়ে গাড়িতে ফেরত আসলাম। মেয়েটিকে পেছনে মার পাশে বসিয়ে নিজে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম। নদীর পাড়ে প্রকৃতির সাথে মিশে পিকনিক করতে এসেছি। এক পাশে রান্নার ব্যবস্থা করা হয়েছে, যেখানে বাবুর্চি রান্না করা যাচ্ছে, আর এক পাশে মুরব্বীরা নানান আলোচনা করছেন। আর আমি আমাদের সাথে নিয়ে আসা হামিদাকে হাত মুখ ধুয়ে ভালো কাপড় দিলাম, যা আমি আসার সময় নিয়ে এসেছিলাম। কাপড় দেখে হামিদা খুব খুশি হলো মনে হচ্ছে। হাত মুখ ধুয়ে কাপড় নিয়ে ঝোপের আড়াল থেকে কাপড় পরিবর্তন করে আসলো। আমি হামিদার দিকে তাকিয়ে দেখলাম মেয়েটি খুবই সুন্দর, আর মেয়েটির চেহারা দেখে মনে হচ্ছে খুব চতুর একজন মেয়ে। মনে হচ্ছে যে সে একাই পুরো বাংলাদেশে চলাফেরা করতে পারবে, যা আমার দ্বারা সম্ভব না। দুপুরে লাঞ্চ করে বসে আছি
মাদুর বিছিয়ে। এখন একই পাশে আমি আর সাদা বিলাই একা। আমার পায়ের উপর সাদা বিলাই শুয়ে আকাশ দেখছেন, আর আমি চোখ বন্ধ করে সমুদ্রের নদীর পানির আওয়াজ শুনে যাচ্ছি। কি যেন ভেবে সাদা বিলাই আমাকে ডেকে উঠলেন। আয়মান, লুকোচুরি খেলবে? সাদা বিলার কথাটা শুনে খুশিতে মন নেচে উঠল। ঝটপট হাসি মুখে উত্তর দিলাম, অবশ্যই খেলবো। আমি হামিদাকে নিয়ে খেলবো, সাথে আপনিও থাকবেন। বলুন রাজি? আমার কথা শুনে সাদা বিলাই আমার নাক টেনে বলল, আমরা সবাই খেলবো। মা, বাবা, হামিদাস, সেলিম চাচা, আমি, তুমি সবাই। সাদা বিলার কথা শুনে সাদা বিলাকে শক্ত করে জড়িয়ে ধরে সাদা বিলাইয়ের গালে ঠোঁট ছুঁয়ে দিলাম। আমার কাণ্ডে সাদা বিলাই হতবাক হয়ে গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইল, আর আমিও এই ফাঁকে লজ্জায় ছুটে পালিয়ে আসলাম। নির্দিষ্ট সময় খেলা শুরু হলো। একে একে সবাই যার যার স্থানে লুকিয়ে পড়ল। আমি জঙ্গলের কাছটায় একটা ঝোপে আছি, সেখানে ঢুকে পড়লাম। আমাদের এখন খুঁজে যাচ্ছে সাদা বিলাই। প্রায় অনেকক্ষণ পর কারোর কোনো সাড়া শব্দ না পেয়ে উকি দিয়ে দেখলাম সাদা বিলাই এদিকে আসছেন আমার দিকে। কিন্তু এর মধ্যে কোথা থেকে সাদা বিলাই মাকে দেখে ফেলে, যা তাদের কথার আওয়াজে আমি শুনতে পাচ্ছি। সাদা বিলাই মাকে পেয়ে মার কাছে গিয়ে হাসাহাসি করতে থাকে। এদিকে আমার কেন যেন মনে হচ্ছে পেছনে কেউ আছে, কারণ আমি জঙ্গলের সাইডে। পেছনের জঙ্গল থেকে কেমন যেন পাতার শব্দ ভেসে আসছে। কৌতূহল ঠেকাতে না পেরে পেছন ফিরে তাকাবার সময় কেউ আমার নাকে রুমাল চেপে ধরে। বুঝতে পারলাম প্রথম দিনের মতো কেউ আমাকে কিডন্যাপ করতে চাচ্ছে। প্রায় কয়েক মিনিটের ব্যবধানে আস্তে আস্তে নিস্তেজ হয়ে গেল আমার শরীর। জানি না ভালো হবে না খারাপ। প্রিয়জনের সাথে সাক্ষাৎ হয় যেন দিন বা রাত। বিপদ ঘনিয়ে এসেছে যে আমার। দেখা মিলবে কি আমার তার?